কিভাবে করে একটি ধর্ষণের ঘটনা ঘটার পরেও একটি গ্রেফতারের ঘটনা ঘটলো এবং আমরা শুনলাম যে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে, এবং তার বিরুদ্ধেই যিনি ধর্ষিত হয়েছেন তার বাবা অভিযোগ করেছিলেন, তাহলে সেই ঘটনার পরে কিভাবে সেটি পাহাড়ি বাঙালি একটা সংঘর্ষের রূপ নিল? আপনার ব্যাখ্যা কি, বা আপনি কি জানতে পারছেন? সেটা অনেকেই বলার চেষ্টা করে, এটা ওই একজন মারমা কিশোরীকে সংঘবদ্ধ দর্শনের ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে। হ্যাঁ, এটা মানে এটা আসলে সেদিক থেকে সঠিক, কিন্তু আমরা যদি তাকাই যে পাহাড়ের দিকে, এটা আসলে কিন্তু ঘটনা যদি আমি বলি মানে সেখানে এই ঘটনাটা একটা উপলক্ষ মাত্র, এটা হচ্ছে একটা উপলক্ষ। ওখানে তো দীর্ঘদিন ধরে যে একটা বঞ্চনা আছে, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সেখানে যে মানুষের মধ্যে অসন্তোষ আছে দীর্ঘদিন ধরে, যে সেখানে একটা অঘোষিত সামরিক শাসনের মধ্যে মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় সেখানে আছে। আজকে দশকের পর দশক ধরে সেখানে যে অঘোষিত সামরিক শাসন আছে, সে একটা নিপীড়ন আছে, অত্যাচার আছে, এটা তো মানুষ তার মানে এই যে একটা অবস্থার মধ্যে যাওয়া, এটার মধ্যে দীর্ঘদিনের মানুষের নানা রকম অবিশ্বাস, সন্দেহ তো আছে। যেমন ধরেন এই ঘটনা, এরকম দর্শনের ঘটনা তো শুধু যে এবারে ঘটেছে তা না, এর আগে অনেক ঘটনা ঘটেছে সেখানে। এসব ঘটনারও কোনো একটা সুষ্ঠু বিচার হয় নাই। তো এমনকি এমন ঘটনা আছে যখন বিচার চাইতে গিয়ে লাঞ্ছিত হতে হয়েছে, অনেককে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এবং সেই যারা ছিল মানে ভিকটিম ছিল, তাদেরকে নিয়ে গিয়ে নানাভাবে সাপ প্রয়োগ করে এসব বিষয়কে একেবারে নাই করে দেওয়া হয়েছে। এরকম ঘটনা পাহাড়ে উদাহরণ অনেকগুলো আছে। তো আরও নানা রকম বিষয় তো আছে। এই ক্ষোভ, এই যে পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে যে ছিল, এই যে একটা অবিশ্বাস ছিল একটা মামলার মধ্যে, যখন এই যে বিশেষ করে দর্শন মামলার ক্ষেত্রে আমরা বারবার দেখি যে ভিকটিমদের যখন মেডিকেল টেস্ট করা হয়, এটা নেগেটিভ একটা রিপোর্ট দেওয়া হয়, মানে নাই, মানে কিছু হয় নাই। এটা একটা সেখানে অগোচিতভাবে নিষেধাজ্ঞা জারি আছে। এবার তো এখনো পর্যন্ত মানে যা শোনা যাচ্ছে মানে নেগেটিভ বা এরকম মানে হয় কিছু কিনা আমি জানি, মানে এটা একেবারে না, মানে প্রকাশ্যে বলছে না, হয়তো আমার কাছে সেই এটা হয়েছে কিনা সেটা আমার কাছে সঠিক ইয়েটা নাই। কিন্তু অতীতের ঘটনার কথা বলছি, যে সব সময় এভাবে একটা এই দর্শন রিপোর্টগুলোকে নেগেটিভ দেওয়ার একটা আপনি বলতে চাইছেন যে এবারের যে ঘটনা সেটা একটা উপলক্ষ মাত্র, যেটাকে কেন্দ্র করে বলা যায় যে মানুষের আগে থেকে যে ক্ষোভ সেটি বেরিয়ে এসেছে। আমি বলছি তাহলে এই যে একটা এমন একটা মানে ঘটনা, যে একজন ছোট্ট একজন বালিকা, তাকে এভাবে দর্শন করে, এটা তো যে কোনো মানুষকে একটু মানে ক্ষুব্ধ করবে, মানে একটু তাকে তার মধ্যে আঘাত করবে। তো যার ফলে মানুষ এতে বিক্ষুব্ধ হয়েছে, এবং তারা আশা করেছিল দ্রুততার সাথে যারা অভিযুক্ত, যারা তাদেরকে গ্রেপ্তার করে একটা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু দেখা গেল আমরা তো জানতে পারছি যে যেদিন ঘটনা ঘটেছে সেদিনই গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে, 3 জনের বিরুদ্ধে তো অভিযোগ। তো একজনকে গ্রেপ্তার করার পর কি হলো, তারপরে 23 তারিখ ঘটনা ঘটেছে, 24 তারিখ, তারপর 25 তারিখ একটা করলো যে অবরোধের অর্ধ দিবস অবরোধ, সেখানকার যে বিক্ষুব্ধ লোকজন বা সেখানকার স্থানীয়রা তারা ঘোষণা দিল যে অর্ধ দিবস অবরোধ। তো দেখা গেল যে ওই অবরোধের শেষে তারপর দিন একটা মহাসমাবেশের ডাক দিল। তো মহাসমাবেশ যখন ডাক দিল, এরপরে তো ওই একই দিনে, এটা 25 তারিখ রাতে যে ডাক দিয়েছে যে উখানু মারমা, যে সেখানকার মারমা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তো তাকে রাতে সেখানকার সেনাবাহিনীর লোকজন তার এলাকা থেকে একজনের জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এটা একটা মানে করার মতো, মানে একটা মোড়ার উপর খাড়ার মতো। এটা তো মানুষকে এটা আরও বেশি ক্ষুব্ধ করেছে, বিক্ষুব্ধ করেছে। সে তো লাইভ দেখিয়েছে, কেউ ফেসবুকে মানে সে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এখন তো মানুষ তো বুঝতে পারছে না যে আসলে এটা কেন হচ্ছে। আইএসপিআর এর যে বিবৃতি, সেখানে স্পষ্টভাবে ইউপিডিএফ কে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে যে ইউপিডিএফ এক ধরনের দাঙ্গা
বাঁধানোর জন্য পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বড় ধরনের ষড়যন্ত্র করছে এবং পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। এখন অভিযোগ অনেকেই করতে পারে, অভিযোগ তো করা একেবারে সহজ। এখন অভিযোগ তো আমি নিজের উপর অভিযোগ করি না, অভিযোগ করি অন্যের উপর। এখন দেখা গেল যে এটা যদি ইউপিডিএফ করে, মানে যারা করছে আন্দোলনকারীরা বা যুব ছাত্র জনতা, তারা ইউপিডিএফ কিনা আমি পরে বলছি। এখন এই ঘটনা যদি ইউপিডিএফ করে, তাহলে আপনার যে রাতে 25 তারিখ রাতে যে উৎখানুকে তুলে আনলো আর্মি তার বাড়ি থেকে, এটা তো সব ভিডিও সরিয়ে পড়েছে, লাইভ দেখিয়েছে। তাহলে এটাও কি ইউপিডিএফ বলেছে আপনারা যে তোমরা উৎখানুকে বাড়ি থেকে তুলে আনো? এই ঘটনার পর কি হয়েছে? এই ঘটনার পর একেবারে মানুষের মধ্যে অন্যরকম একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে তো আমাদের উৎখানুকে তুলে নিল, তার করলো। এটা মারমা সম্প্রদায়ের মধ্যে, যদি আমি সম্প্রদায় করতে বলছি না, তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে এটা বিরাট একটা স্পার্ক করলো, বিশেষ করে নারীদের মধ্যে। এ যাবৎ পর্যন্ত এইবারে মারমা নারীরা যে পরিমাণ রাস্তায় নেমেছে, অন্য কোনো আন্দোলনে আপনি দেখবেন না যে মারমা নারীদের মধ্যে থেকে এইভাবে মানুষ নেমেছে। এটা কেন নেমেছে? এটা তো একটা তাদের মধ্যে একটা আরও বেশি এই ঘটনাকে উস্কে দেওয়া হলো, যে ওই উৎখানুকে ধরে আনার পরে, তারপরে উৎখানুকে ঘণ্টাখানেক পরে তাকে ছেড়ে দেওয়া হলো। তখন তার মায়ের যে ছবি, তার মাকে জড়িয়ে যে ছবি, এটা সমস্ত অনলাইন জগতে ছড়িয়ে পড়ে। এইসব দেখার পরে মানুষ তো আরও বেশি একটা নেগেটিভ একটা বার্তা চলে গেল। এখন আমি যদি বলি এটা যদি ইউপিডিএফ করে থাকে, তাহলে কি সেনাবাহিনীকেও বলেছে যে ইউপিডিএফ যে তোমরা উৎখানুকে ধরে আনো? তারপরে পরিস্থিতি আরও হয়ে গেল। যখন অবরোধ চলছিল, অবরোধ ডাক দিল, অবরোধ চলছে, ঠিক আছে, মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে। তাহলে একদিন চলে গেল, একদিন তারপর দিন যখন অবরোধ হচ্ছে, তখন আপনার যেখানে ঘটনা ঘটছে, যে লোকজন যেখানে মারা গেছে, যেখানে গুলি করে লোকজন মারা হলো, তো ওই জায়গায় তো তারা তো যে দুদিন ধরে ওখানে বসে অবরোধটা দিচ্ছে, তারা তো অন্য কোথাও গিয়ে ভাঙচুর করছে না, কারোর ক্ষতি করছে না, কারোর কোনো আইন শৃঙ্খলার ভঙ্গ হয়, অবরোধ দেয়া বা না দেয়া এটা রাজনৈতিক অধিকার, তা তো সাংবিধানিক অধিকার আছে। আমি কি করবো? রাজনৈতিক কর্মসূচি দেওয়া, অবরোধ দেওয়া, করা, এটা তো অবৈধ কিছু না, বেআইনি তো না। তো তাদের তো সেই রাইট তো তাদের আছে, সেই ডেমোক্রেটিক রাইট তো তাদের আছে, এই রাইটটা। এখন যে এইটাকে যখন আপনি দেখেন 144 জারি করা হলো খাগড়াছড়িতে, 144-এর মধ্যে কীভাবে আক্রমণটা হলো? তাহলে কি ইউপিডিএফ সেটলারদেরকে ডেকে নিয়ে এসে বলছে যে সেনাবাহিনীর সাথে গিয়ে তোমরা আক্রমণ করো, মহাজনপাড়া আক্রমণ করো, আপনার খেজুর বাগানে আক্রমণ করো? তাহলে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে আরও বেশি করেছে। এখন যে এই যে ঘটনাটা ঘটলো, যে রামেশ্বর বাজারে যেটা ঘটলো, যে গুলিটা, এটা যদি সেখানে সেই আন্দোলনকারীদের উপর যদি বল প্রয়োগ করা না হতো, তাদেরকে জোরপূর্বক ওখানে তুলে দেওয়া, যেমন আমাদের এমদাদ সাহেবও বললেন যে সেখানে গিয়ে একটা হয় বা সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয় ইয়াদের সাথে, তাহলে এটা কেন হলো? সেনাবাহিনী গেল কেন ওখানে? তারা তো ওখানে যাওয়ার কথা না। সেনাবাহিনীকে যদি পিকেটাররা বা যারা রাস্তা অবরোধ করছে, তারা যদি নিজেরাই গিয়ে আক্রমণ করতো, তারা কোথায় আছে খুঁজে মারতো, সেটা তো ভিন্ন কথা। এখন সেখানে উত্তেজনা আছে, মানুষ তো একটা ক্ষোভের মধ্যে আছে, একটা এজিটেশন তো আছে মানুষের মধ্যে, যেটা এই যে একটা তাদের বোন একজন দর্শনের শিকার হয়েছে, আর সব মিলিয়ে এদিকে আরও নানা রকম হামলা, উত্তেজনা, এসব মিলিয়ে। কিন্তু আরেকটা বিষয় হলো, তখন কিন্তু ইয়েতে 144 জারি করা হয়েছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে খাগড়াছড়ি সদরে এবং ওই রামগড়ে। তা কেন রামগড়ে তো কোনো কিছু ঘটে নাই একদিন আগে, ওখানে কেন 144 জারি করা হবে? অন্য কোনো উপজেলায় করা হয় না। এটা কিন্তু দেখার বিষয়, এটা কিন্তু একটা লক্ষণ, সেখানে ঘটনা ঘটবে।